আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ, ঈদা আর তো খুব একটা বেশি সময় নাই। খুব তাড়াতাড়ি পরীক্ষাটি হয়ে যাবে, পরীক্ষার ডেট দিয়ে দিবে। তো খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির আজকে আমাদের 13 নম্বর ক্লাস। আজকে আমরা খুবই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের বিসিএস সহ বিভিন্ন লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষায় আপনাদের জন্য সহায়ক হবে। তো শেষ মুহূর্তে আসলে আমাদের আপনাদেরকে শর্ট সাজেশন দেওয়া হয়ে গেছে। এখন আমরা জাস্ট সাম্প্রতিক রিলেটেড যেই তথ্যগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য, এবং এই সাম্প্রতিক বিষয়টা থেকে সব পরীক্ষায় আপনারা কমন পাবেন, কারণ আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যেই সাম্প্রতিক বিষয়াবলীগুলো থাকে। এছাড়াও বাংলাদেশ বিষয়াবলীর মধ্যেও আপনাদের সাম্প্রতিক বিষয়গুলো আসে থাকবে। সো এই জন্য সাম্প্রতিক বিষয়গুলোটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো চাকরি পরীক্ষার জন্য সাম্প্রতিক বিষয় এর বিকল্প নেই। সো সাম্প্রতিক বিষয়গুলা যত ভালো করবেন ভাইবার ক্ষেত্রে আপনারা তত এগিয়ে থাকবেন। তো আজকে শুরু করা যাক। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতি একটা বৈঠক করছেন 18 তারিখে। তো তারা এটা ইনিশিয়াল পর্যায়ে ছিল। তো তারা কোথায় এই বৈঠকটা করছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে আলাস্কা যে স্টেটটা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বর্তমানে, সেটা আগে রাশিয়ার ছিল। তারা যুক্তরাষ্ট্রের কাছে তখন বিক্রি করে দেয়, যার ফলে এই স্টেটটা এখন যুক্তরাষ্ট্রের। তো আর কি এইবার 2025-এ আলাস্কা সামিট তারা এখানেই আহ, এই আয়োজনটা করছে। তো এই ডেটটা মনে রাখতে হবে আমাদেরকে, 18ই আগস্ট। আর কোন স্টেটে করছে, এটা হবে আলাস্কা। আর যেই বেসটাতে তারা ফার্স্ট মিট করছে সেটা হচ্ছে এলমেন্ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটি, যুক্তরাষ্ট্র। তো এটা ওই আলাস্কা স্টেটেই অবস্থিত। সো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনারা প্রশ্ন পাবেন। সো এই দুটা কোশ্চেন আপনারা খুবই ভালো করে লিখে রাখেন, মনে রাখেন। তারপরে হচ্ছে সাম্প্রতিক যুক্তরাষ্ট্রে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে তার নাম কি? তার নাম হলো এরিন। এরিন। আর এটা কোন মহাসাগরে হয়েছে? তাহলে হবে আটলান্টিক মহাসাগরে। ঠিক আছে। তারপরে হচ্ছে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি? E1। তারপরে হচ্ছে পুরস্কার রিলেটেড আমাদের প্রশ্নগুলো প্রতিবারই আসে থাকে। নোবেল পুরস্কার কে লাভ করে, আবার নোবেল পুরস্কার কত সালে হয়, পুরস্কার পুরস্কার, অস্কার পুরস্কার, বিভিন্ন। তো এই কোশ্চেন গুলা আসলে আপনারা হয়তো যদি খালি পড়ে যান যে কে লাভ করছে, তাহলে আসলে প্রিপারেশনটা অর্ধেকই থাকে যাবে, কারণ ইদানিং আসলে প্রশ্নকর্তা দেখতে চায় যে কে বেশি স্মার্ট। তো আপনাকে বিষয়গুলো আরো গভীরভাবে পড়তে হবে, কারণ কারা পেয়েছে এই জিনিসগুলো সচরাচর সবারই মনে থাকে, কিন্তু কবে ওই পুরস্কারটা চালু হয়, তো এই জিনিসটা আর কি মনে রাখা একটু টাফ। তো আপনারা আমার সাথে আজকে ক্লাসটা করেন, দেখবেন যে আপনাদের এই সালগুলা নিয়ে ইনশাল্লাহ সামনে আর কোনো সমস্যা হবে না। তো এগুলো আপনারা কিভাবে মনে রাখবেন, দেখেন যে পুরস্কার, ঠিক আছে, পুরস্কারের লাস্টের ডেট গুলো আপনারা সাধারণত মনে রাখেন যে 1, 17, 28, 57। ঠিক আছে। জাস্ট চিন্তা করেন, প্রথমে তো 1 আসে যে কোনো ডিজিটের শুরুতে, যেহেতু নোবেল পুরস্কারটা আমরা বেশি মনে রাখি। সো আপনারা মনে রাখবেন নোবেল, এক ছাড়া কোনো বেল নাই, এইভাবে করে মনে রাখবেন যে নোবেল মানে হচ্ছে 1 বেল। ঠিক আছে। তারপরে হচ্ছে 17, মনে রাখবেন জাস্ট ডিজিট গুলা, 1, 17, 28, 57। এখন একে কি, একে তো হচ্ছে নোবেল। দুইয়ে কি, দুই হচ্ছে আপনার পুলিৎজার পুরস্কার। ঠিক আছে। তো এটা মনে রাখবেন 17। তারপর 28 হচ্ছে অস্কার। ঠিক আছে, 28, 28 আর অ, অস্কার। ঠিক আছে, সরেয়াতে অস্কার, সরেয়াতে 28। ঠিক আছে। 57তে কিন্তু দেখেন নেই। সো এইভাবে আপনারা মনে রাখার বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। তারপর হচ্ছে রামন ম্যাগসেস পুরস্কার চালু হয় কবে? 1957। ঠিক আছে। তাহলে কি বললাম বলেন দেখি। প্রথমটা হচ্ছে 1,
17, 28, 57। তাহলে একটা হচ্ছে নোবেল, দুয়ে কি, 17তে কি? আচ্ছা, 17 বাদ দিয়ে আমরা এখন 28-এ আসি। 28-এর আ আছে, তাহলে আতে 28, আর তার আগে সরেতে অস্কার। ইজি। এখন বাকি দুটা নিয়ে আপনাদের একটু কনফিউজ হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা জিনিসটা, এই দুটো আপনারা মনে রাখবেন যে পুলিত, জার, 17। পুলিত, জার। এখন এখানে দেখেন, আমাদের বিভিন্ন জার থাকে না, জার মানে মাটির পাত্র, জার। তো মনে রাখতে পারেন জার 17 টাকা, 17 টাকা করে জার। বুঝছেন? বিভিন্ন পানি জাতীয় যে দ্রব্যগুলো আমরা কিনি, সেগুলো মনে করেন, বলে না যে 1 জার দেন আমাকে, তো ওই জারটা পার জার 17 টাকা। তো জার থেকে 17, 1900 দেন, সবগুলো ডেটে 1900 কমন। সো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেগুলো 1900 সালের আগে বা পরে ডেট থাকবে, সেই 1900-র আগে এবং 2000-এর পরে, সেগুলো আপনারা আগেই কাটিয়ে দেবেন। তারপর আপনারা দেখবেন যে কি আছে সব পরের সংখ্যাটা, সেটা দেখে আর কি আপনারা এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবেন। তারপরে আসি ফিলিপাইন সরকারের। ও আচ্ছা, তাহলে কি হলো? নোবেল পুরস্কার 1901 পুলিৎ জার, জার হচ্ছে 17 টাকা করে। তাহলে 1917 অস্কার 28। আর রামন ম্যাগসেস পুরস্কার চালু হয় কবে? এটা হচ্ছে, এটার একটু হিস্টোরিটা আমাদেরকে জানতে হবে, কারণ এটাকে এশিয়ান নোবেল পুরস্কারও বলা হয়। তাহলে কোশ্চেন আসতে পারে যে এশিয়ান নোবেল পুরস্কার হিসেবে কোনটি খ্যাত? তখন কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে রামোনা ম্যাগেসাস পুরস্কার। ঠিক আছে? তো ফিলিপাইন সরকারের সম্মতিতে নিউ ইয়র্ক সিটির ভিত্তিক রকফেলার ব্রাদার ফান্ডের ট্রাস্টিরা 1957 সালের এপ্রিল মাসে পুরস্কারটি প্রতিষ্ঠাতা করেন। ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন যে কোন দেশের, ফিলিপিন সরকারের সম্মতিতে নিউ ইয়র্ক সিটি ভিত্তিক রকফেলার ব্রাদার্স। ঠিক আছে, এই নামটা মনে রাখবেন, রকফেলার ব্রাদার্স। যেমন রাউন্ড ম্যাগেসাস, তো ওটার র আছে, এখানেও র আছে। তো জিনিসটা আপনারা যদি এইভাবে মনে রাখেন, তা দেখবেন যে আপনাদের এই জিনিসটা লং লাস্টিং মনে থাকবে। কারণ পরীক্ষা হলে যে আপনি 2-3 বার যদি ওটার দিকে তাকান, তখন দেখবেন যে মনে আসবে যে হ্যাঁ ভাইয়া বলছিল যে র আছে, তো র দিয়েই কোনটা আছে তো সেটা আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, পরের পৃষ্ঠায় যাওয়া যাক। পুরস্কার রিলেটেড আই হোপ আর কোনো কোশ্চেন থাকবে না। তারপরে যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। তারপরে আসি 2025-26 অর্থ বছর। এই 25-26 অর্থ বছর অর্থনৈতিক সমীক্ষা থেকে আপনাদের 2-3টা প্রশ্ন আসবেই, এবং প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন আসবে। সো এই জিনিস আপনাদেরকে খুবই ভালো করে পড়তে হবে। কৃষি শিল্পে অবদান, শিল্পের অবদান কতটুকু, জিডিপি প্রবৃদ্ধির হার, জিডিপির কত শতাংশ, এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এই সমস্ত যদি আপনারা মনে না রাখেন, তাহলে কিন্তু আপনাদের অনেক প্রবলেম হবে। তো যেইখান থেকে আপনারা নিশ্চিত 1-2 মার্ক পাবেন, সেই জিনিসটা কেন ছাড়বেন? হোয়াই? সো দরকার নেই তো। তো যাই হোক, 25-26 অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে? এটা হবে $63.5 বিলিয়ন। ঠিক আছে? তারপর আপনারা জানেন সাম্প্রতিক এই প্রধান, আমাদের যে মাননীয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি মালয়েশিয়া সফর করে আসছেন। তো মালয়েশিয়ায় তিনি কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সেই স্বাক্ষরগুলো আপনাদেরকে জানতে হবে, এবং কয়টা করছে এটা মেইনলি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর যেহেতু মালয়েশিয়ার সাথে আহ আচ্ছা, আপনারা আরেকটা প্রশ্নের অ্যান্সার দেন তো, যে গ্রামীণ ব্যাংক দেশের বাইরে কোথায় প্রতিষ্ঠিত হয়? উম যাক, আপনারা পারতেছেন। তো এটার উত্তর হবে মালয়েশিয়া। সো এই জন্য মালয়েশিয়ার টপিকটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদেরকে এখানকার মুদ্রা, রাজধানী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের নাম আপনাদেরকে খুবই ভালো করে মনে রাখতে হবে। সো আর এখানে আর কি যে প্রশ্নটা আছে যে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে কোন ইউনিভার্সিটি, এটা আপনাদেরকে মনে রাখতে হবে, কেবাংসান ইউনিভার্সিটি, মালয়েশিয়া। ঠিক আছে? তারপরে কোন বিষয়ের জন্য দিছে, সেটা হচ্ছে সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের জন্য। ঠিক আছে? তো এই বিষয়গুলো আপনারা যখন পড়বেন তখনই দেখে নেবেন, তাহলে জিনিসগুলো আপনাদের মাথায় থাকবে। ঠিক আছে? আপনারা জানেন যে এখন আসলে পরীক্ষা খুব কঠিন হয়ে গেছে। এখন কাটমার্ক খুব উপরেই থাকে। তো আপনাদেরকে অ্যারাউন্ড 80-90 না পাইলে আসলে এখানে টিকা খুবই কঠিন। সো পড়তে হবে ওভাবেই, কোনো কিছু ছাড়ে আসা যাবে না। 80-90 পাওয়া আসলে, আপনি যে 90টা টপিক পড়বেন তাহলে হয়ে যাবে এমন না। আপনাদেরকে ফুল সিলেবাস
90% পড়লে হবে না, আপনাদেরকে ফুল সিলেবাসই পড়ে যেতে হবে। 100% প্রিপারেশন নিয়ে গেলে তখন আর কি 90% মার্ক উঠানো পসিবল, বাট 90% প্রিপারেশন নিয়ে গেলাম তখন তো আর 90% উঠানো পসিবল না। তো জিনিসগুলা স্মুথ করেন, স্মুথ করলে আপনাদেরই সুবিধা হবে। যাই হোক, তারপরে সামনে আগানো যাক। যে 2025-26 অর্থ বছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কত? 39,000 কোটি টাকা। দেখেন কোথায় টাকা কোথায় ডলার, এই জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, আর মেইনলি ডিজিটটা মনে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে ডিজিটটা দেখলে অনেকটা আন্দাজ পাওয়া যাবে, বাট তারপরেও অনেক ট্রিকি কোশ্চেন করে, যেমন দেখা গেল 39,000 কোটি টাকা, 39 লাখ কোটি টাকা, 39 কোটি টাকা, বা 39,000 কোটি ডলার, এখন বলেন কোনটা উত্তর হবে? তো সেই ক্ষেত্রে আপনারা তখন ওই পরীক্ষা হলে টেনশনে পড়ে যাবেন। তো জিনিসগুলো যখন দেখবেন তখন একটু স্পেসিফিক ভাবে দেখে গেলেই সমস্যা হবে না সামনে। না হলে কিন্তু ওখানে আর কি এই কোশ্চেনটা আপনার 2-3 মিনিট অন্যান্য 2-3টা কোশ্চেনের সময় খায় নেবে। তো সেক্ষেত্রে সময়টাও ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে সবকিছু ইম্পর্টেন্ট, জানাটাও ইম্পর্টেন্ট, না হলে আসলে অ্যান্সার কি করবেন? তো এইভাবে করে আসলে। আচ্ছা, আপনাদের ক্লাস আসলে কেমন লাগতেছে? আসলে এই জিনিসটা কোনো শোনা হয়নি। তো আপনারা একটু বলেন আসলে ক্লাসে কোন জিনিসটা ইমপ্রুভ করতে হবে বা কোন জিনিসটা ভালো করতে হবে। তো আপনারা যদি বলেন আমরা সেই অনুযায়ী চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ক্লাসগুলো আমাদের প্রতিদিনই ইউটিউব এবং ফেসবুকে আপলোড করা হয়ে থাকে। তো আপনারা যারা আমাদের সাথে এখনো যুক্ত হননি, যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, আর আমাদের রিসেন্টলি পরীক্ষার আচ্ছা, এটা শেষে আলোচনা করব। তো তারপরে নেক্সট যাওয়া যাক। সাম্প্রতি জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছে কে? তো বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট ব্যান্ড FPU-1 তারা পেয়েছে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, আপনারা একটু নামটা ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন। আর তখন বলছিলাম না যে সাম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কয়টি সমঝোতা স্বাক্ষর হয়? তো উত্তর হবে 5টি। এবং আরেকটা কোশ্চেন আপনাদেরকে জানাই আর কি, কয়টি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর হয়? সেটি যদি আসে তখন কিন্তু 3টি হবে, তখন ফির আবার ভুলে গিয়ে 5টি দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু মার্ক কাটা যাবে। যাই হোক, তো বাংলাদেশে নতুন 100 টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? এটা আপনারা ভালো করে মনে রাখবেন, ষাট গম্বুজ মসজিদ। ঠিক আছে, আর আরো বেশ কয়েকটা নোটের সংশোধন হয়েছে, সো মানে নতুন আপডেট হয়েছে। আপনারা ওই নোটগুলোরও কোন ছবি আছে সেই জিনিসগুলো মনে রাখবেন, কারণ যেহেতু এটা মেবি 6টার মতো নোট চেঞ্জ হয়েছে। সো আপনাদের এই জিনিসটা খুবই ভালো করে মাথায় রাখতে হবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এখন বলা যায় না, প্রশ্নকর্তা যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে। সাম্প্রতিক তো সাম্প্রতিকই। তো বা আমাদেরকে এগুলা মনে রাখতে হবে। তারপরে যাই হোক, সামনে আগানো যাক। সাম্প্রতিক ভারত বাংলাদেশে কোন ধরনের পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে? পাটজাত পণ্য। ঠিক আছে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। তারপরে সাম্প্রতিক চীনে অনুষ্ঠিত AI অলিম্পিয়াডে বাংলাদেশ কয়টি পদক জিতেছে? কয়টি পদক? দুটি। দুটি কি? ব্রোঞ্জ পদক। ঠিক আছে, তবে বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? তো এটা হবে 30.25 বিলিয়ন ডলার। কিছুদিন আগে মনে হয় একটা পরীক্ষা দেখলাম, যে 30 বিলিয়ন নাকি 30.25 বিলিয়ন। তো আর কি কনফিউশন হয়ে যাবেন। তো কনফিউশন জন্য না হন, এই জন্য একটু ডিজিট গুলা হালকা মেমোরাইজ করার চেষ্টা করবেন, প্রতিদিন একটু একবার করে দেখবেন। ঠিক আছে, তারপরে দেশে প্রথম SME প্রিপেড কার্ড চালু করেছে কে? তখন হবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক PLC, সেবা পে ও এবং মাস্টার কার্ড চালু করেছে। ঠিক আছে, তারপরে জাতীয় আন্তর্জাতিক যুবক দিবস পালিত হয় কবে? এটা হবে 12ই আগস্ট। 2025 সালের প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রযুক্তি নির্ভর যুবশক্তি ও বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি। এই প্রতিপাদ্য গুলা আপনারা মনে রাখার চেষ্টা করবেন, বা উম, আসলে আপনি যদি মনে করেন হালকা আন্দাজ করে যান, তখন পরীক্ষা খাতায় দেখবেন যে সবগুলো একই রকম। যে হয়তো প্রথমে লিখে দিবে বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ও প্রযুক্তি নির্ভর যুবশক্তি, আর এইটা দিল, তখন আপনি কনফিউশন, আরে পড়ছি তো এইটাই, কিন্তু আসছে ফির উল্টান কোনটা আগে। তখন আপনি দেখবেন যেটাই আগে দিয়েছেন ওটাই ভুল হয়ে যাবে। তো এই জিনিসগুলো হালকা একটু করে মনে রাখবেন। ঠিক আছে, তারপরে বাংলাদেশ বর্তমানে দেশে কতটি সরকারি স্থলবন্দর রয়েছে? দেখেন এখানে কিন্তু সরকারি বলছে। ঠিক আছে, তো 24টি।
তারপরে 2025 সালে প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের কততম জন্মবার্ষিকী পালিত হচ্ছে? এটা 101তম। ঠিক আছে। তো যেহেতু এস এম সুলতান বাংলাদেশের একদম প্রখ্যাত চিত্রশিল্পী, তার যে কিছু বিখ্যাত চিত্রগুলোর নাম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে। আর এই বিষয়গুলো নিয়ে আসলে যখন মেইন ক্লাস শুরু হবে আমাদের, তখন আর কি ডিটেলস আলোচনা করা হবে। তো ওখানে আসলে আপনারা সব পেয়ে যাবেন, তখন আর খোঁজাখুঁজি করতে হবে না, ওখানে আপনারা দেখবেন। আর এখানে তো আসলে খুব একটা বেশি সময় ক্লাস নেওয়া হয় না, যার কারণে এখানে আর কি সবকিছু দিলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আশা করবো আপনারা আমাদের সাথে মেইন ক্লাসে যুক্ত থাকবেন, সেখানে আর কি সব পিডিএফ টিডিএফ নোট টোট পাবেন। আর এমনি এই পিডিএফ গুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত আপলোড করা হয়ে থাকে। তো আপনারা যারা যারা পিডিএফ গুলো নিতে চান, তারা আমাদের ফেসবুকে ইনবক্সে নক দিলে আমরা আপনাদেরকে ফুল ফ্রি করে দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব। সেখানে অ্যাড হতে কোনো চার্জ লাগবে না। ঠিক আছে। তারপরে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি? তো প্রথম তো আমরা জানি যে পোশাক শিল্প। তো দ্বিতীয় সেটাও এখন আমাদেরকে মনে রাখতে হবে যে চামড়া ও চামড়াজাত পণ্য। মানে বাংলাদেশ বর্তমানে চামড়াজাত পণ্যে অনেক বৈদেশিক মুদ্রা লাভ করছে। তো এই জিনিসটা থেকে কোশ্চেন আসতেই পারে, স্বাভাবিক। তো আপনাদেরকে এই জিনিসটা জানতে হবে, মনে রাখতে হবে। বাংলাদেশ মেট্রো রেল প্রকল্পে প্রথমবারের মতো অর্থায়ন করতে যাচ্ছে বিশ্ব ব্যাংক। তো মেট্রো রেলে সামনে অর্থায়ন করতে যাচ্ছে। আপনারা জানেন যে মেট্রো রেল মনে হয় 2, ওটার অর্থায়ন করতে যাচ্ছে বিশ্ব ব্যাংক। ফিফার সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের নারী দলের অবস্থান কত? এটা 104। আপনাদেরকে পুরুষ দলেরটাও জানতে হবে। ঠিক আছে। তো নারীরা এখন অনেক ভালো কিছু করছে, খেলাধুলায় অনেক সুনাম বয়ে আনছে। তো তাদের নিয়েও প্রশ্ন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। তো তাদের বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে ভালো করে। খসড়া ভোটের তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা কত? আর সামনে যেহেতু ইলেকশনের একটা কথা চলছে, তো ভোটার নিয়েও প্রশ্ন আসতেই পারে যে পুরুষ ভোটার বা নারী ভোটার কত। ঠিক আছে। আবার মোট ভোটার সংখ্যা কত। তো এই সব বিষয়গুলো আপনাদেরকে থেকে একটু আন্দাজ রাখতে হবে। তো এইসব বিষয়ে আসলে মোটামুটি ধারণা দেওয়ার জন্য আমাদের এই ক্লাসটা প্রতিদিনের আয়োজন। আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন, আশা করি ভালো কিছুই পাবেন। ঠিক আছে। তো কতজন নারীকে জুলাই কন্যা অ্যাওয়ার্ড 2025 দেওয়া হয়েছে? 100 জন। দেশে প্রথমবারের মতো কোন রোগ প্রতিরোধের টিকা দেবে সরকার? টাইফয়েড। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। আর আপনারা আমাদের সাথে ফেসবুক ইউটিউব দুটাতেই যুক্ত হয়ে যাবেন। আর রিসেন্টলি আসলে খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির পরীক্ষা না দিলে আসলে আপনি আপনার অবস্থানটা কখনো বুঝতে পারবেন না। তো পরীক্ষা দেওয়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর আর শেষ সময় আসলে পরীক্ষা দিলে আপনি শেষ আর 10টা দিন খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। তো আশা করবো যে আপনারা এই 10টা মডেল টেস্ট দিলে আপনাদের অনেক উপকার হবে। তো 10টা মডেল টেস্টের মধ্যে আসলে সম্পূর্ণ খাদ্য অধিদপ্তর বেসড আমাদের পরীক্ষাগুলো হবে। তো সেখানে আসলে খুব ভালো করে খাতা কাটা হবে এবং খাতা মূল্যায়নও করা হবে যে আপনার কোন অংশটা আপনাকে গুরুত্ব দেওয়া উচিত, এই সমস্ত আপনাকে গাইডলাইন প্রদান করা হবে। তো এখানে আসলে আপনি বুঝতেও না পান, তো এই জিনিসটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আর এছাড়াও আমাদের লিখিত কোর্সের জন্য ক্লাস শুরু হতে যাচ্ছে সামনে। তো আপনারা সেই ক্লাসটিতেও ভর্তি হলে আপনাদের জন্য ভালো হবে, কারণ খুব একটা সময় পাওয়া যাবে না। কারণ যেহেতু প্রিলি হচ্ছে, প্রিলি তো সব মেশিনেই খাতা কাটা হবে, তো সেখানে খুব একটা সময় লাগবে না। তো এই ক্ষেত্রে আপনাদের লিখিত পরীক্ষার জন্য সর্বোচ্চ গেলে 20-25 দিন টাইম পাবেন। 20-25 দিনে আসলে প্রিপারেশন খুব একটা, মানে হঠাৎ করে যখন শিডিউল দিয়ে দিবে তখন কিন্তু দেখবেন যে আপনাদের মাথা কাজ করতেছে না, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে কোনটা ছেড়ে কোনটা করবেন। তো বিষয়গুলো আপনারা আগে থেকে শুরু করলে এই জিনিসটা আপনাদের অন্যান্য চাকরি পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তো আপনারা সেটাও না করতে চাইলে অন্তত ডেইলি মডেল টেস্ট গুলো দিবেন। আমাদের রিটেন মডেল টেস্ট এবং প্রিলি মডেল টেস্ট শুরু হবে। তো আপনারা সেই মডেল টেস্ট গুলো দিলে আপনারা আপনাদের অনেক উপকার হবে। আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার র্যাঙ্কিংটা কত দূর। আপনি যদি 60-70 মতো মার্ক পান, তাহলে তো আপনার এফোর্ট অনেক বাড়াতে হবে আসলে। আর এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষা এবার হলে সামনে 1-2 বছরও সার্কুলার পাবেন কিনা, সে এত বড় সার্কুলারটা আসলে পাওয়াটা একটা ব্যাপার। তো আর
কিছুদিন আছে অবশ্যই, 1 মাসের মতো তো আর টাইম নেই, 1 মাস প্লাস মাইনাস সময় আছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে খুবই ভালো করে পরীক্ষাগুলো দিয়ে নিজেকে একদম বেস্ট অফ দ্য বেস্ট বানাতে হবে। কারণ আপনারা দেখলেন 9 তারিখে যে পরীক্ষাটা হলো সেটাতে আসলে পার্সিটের বিপরীতে কিরকম সংখ্যক টিকানো হয়েছে। তো এটা থেকে অবশ্য আপনারা আশা করতে পারছেন যে কি হবে। তো সবকিছু মিলায় ওভারঅল অনেক কম্পিটিশন বাড়তিছে, প্রতিদিনই অনেক কম্পিটিটর বাড়তিছে। সবকিছু প্রযুক্তির মাধ্যমে হাতের ছোঁয়ায় যত আসতেছে, কম্পিটিশন তত বেশি বৃদ্ধি পাচ্ছে। তো আপনাকে তার মধ্যে থেকে বেস্ট হতে হবে, বেস্ট হওয়া ছাড়া বিকল্প নাই। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আর যারা ভর্তি হতে চাচ্ছেন তারা দ্রুত ইনবক্স করবেন, কারণ সময় বেশি নাই। ঠিক আছে, আপনি যত তাড়াতাড়ি ভর্তি হবেন তত তাড়াতাড়ি আপনি আপনার ল্যাকিংস গুলো খুঁজে পাবেন। আসলে ভর্তি পরীক্ষা না দিলে আপনি আপনার ল্যাকিংস কখনোই খুঁজে পাবেন না। ল্যাকিংস খুঁজে না পেলে আপনার আসলে পড়তে ইচ্ছা করবে না। তো আশা করবো আপনারা তাড়াতাড়ি ভর্তি হবেন এবং নিজেদের ল্যাকিংস গুলা ফিল আপ করবেন তাড়াতাড়ি। তাহলে আপনাদের পরীক্ষায় ভয় ভীতি লাগবে না। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।